করোনা মোকাবিলায় ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ চায় বিএনপি। এদিকে আওয়ামী লীগ সরকারের সমালোচনায় মুখর বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষের পাশে, বলছে আওয়ামী লীগ। এছাড়া বাজেট অধিবেশনের সমাপনী দিন করোনা ইস্যুতে মুখর ছিল জাতীয় সংসদ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সমালোচনা, পাল্টা সমালোচনা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বিএনপি দলীয় হুইপ, আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান পাল্টা সমালোচনা। গতকালকে ছিল জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিন। সেখানে যেরকম সমালোচনা, পাল্টা সমালোচনা ছিল, আজকেও বিভিন্ন বক্তব্যে আওয়ামী লীগ বিএনপি পরস্পরের সমালোচনা করছে, তার উত্তরে পাল্টা সমালোচনা আমরা দেখেছি। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই বিএনপি দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আমরা বলছি সমালোচনা, পাল্টা সমালোচনা। আজকের কথা যদি বলি, শুরুতে যেমনটি বলছিলাম যে করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ, আর এই ব্যর্থ সরকারকে পদত্যাগ করতে হবে, এটি হচ্ছে বিএনপির দাবি। তো এখন পদত্যাগ করলেই কি সমাধান, অথবা সরকার ব্যর্থ, কিন্তু কি করা যেত আরো সুষ্ঠুভাবে মোকাবেলার জন্য, সেজন্য বিএনপির পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, স্বাস্থ্য খাতের ব্যর্থতা এখন দ্ব্যর্থহীন ভাষায় সব দল মত নির্বিশেষে সকলেই বলছে। আপনি প্রতিদিনই পত্রিকার পাতায় দেখছেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, এবং খুব দুঃখজনক হচ্ছে যে এই যে আক্রান্ত এবং মৃত্যু বিশেষ করে, সেটা অনেকাংশেই ঠেকানো যেত যদি আমরা অক্সিজেনের ব্যবস্থা করতে পারতাম। গতকাল সংসদের শেষ দিন ছিল আমাদের। এই দিন কিন্তু জাতীয় পার্টি বা বিএনপি অর্থাৎ বিরোধী দলে যারা আছেন সবাই কিন্তু একই সুরে কথা বলেছে। সাধারণত এটা পার্লামেন্টের অভিজ্ঞতা বলে না। আমি আমার এই 2.5 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে জাতীয় পার্টি অনেক বেশি চেষ্টা করতে থাকেন পুরোটা সময় কি করে সরকারের নানান ব্যর্থতাকে ঢাকা যায়, কি করে বিএনপির কোনো সংসদ সদস্য যদি সরকারের সমালোচনা করেন তাহলে কি করে সরকারকে ডিফেন্ড করা যায়, এই চেষ্টাই তাদের পুরো সময়টা কাটে। বাট এই প্রথম আমার এই 2.5 বছরের সংসদ জীবনে এই প্রথম আমি দেখলাম যে তারা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তারা চান, এবং তার কারণও তারা দেখিয়েছেন যে এই যে জেলাগুলো, বিশেষ করে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে অর্থাৎ বর্ডারের সাতক্ষীরা যেই জেলাগুলো, সেই জেলাগুলোতে এখনো আইসিইউর ব্যবস্থা করা যায়নি, হাই ফ্লো নেজাল অক্সিজেনের ব্যবস্থা করা যায়নি। আপনি দেখেছেন বগুড়ায় একদিনে 13 ঘন্টায় 7 জন মারা গেছে। আপনি দেখেছেন একই ঘটনা সাতক্ষীরাতে ঘটেছে। তদন্ত কমিটি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে যথাসময়ে অক্সিজেনের ব্যবস্থা তারা করতে পারেনি। অথচ 1.5 বছর ধরে তো আসলে আমরা করোনার সঙ্গে বাস করছি। শুরুতে আমরা সরকারের তরফে যে বড় বড় কথাগুলো শুনেছিলাম, সেগুলো ন্যূনতম বাস্তবায়নও যদি হতো রোমেল, তাহলে আজকে হেডলাইন হতে হয় না যে 52% সরকারি হাসপাতালে কোনো আইসিইউ বলতে কিছু নাই। গত বছর প্রধানমন্ত্রী 2 দফা খুব কড়াভাবে বলেছে যে প্রত্যেকটা জেলায় জেলায় আইসিইউর ব্যবস্থা করতে হবে। সেই সময় যখন এই ঘোষণা এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে, তখন 47টা জেলাতে কোনো আইসিইউ ছিল না। আজকে 1.5 বছর পরে রোমেল মাত্র 10টা নতুন জেলায় আইসিইউ যুক্ত হয়েছে, অর্থাৎ এখনো 64টা জেলার মধ্যে 37টা জেলায় মোর দেন 50%, 50% বেশি জেলায় এখনো আইসিইউ নাই। সুতরাং এই যে মানুষগুলো, আপনি জানেন যে একটা মানুষ তো অক্সিজেন ছাড়া আর যাই হোক অন্য কোনো ভাবে হয়তো বাঁচতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া তার পক্ষে বাঁচাই সম্ভব না, এবং এভাবেই প্রাণগুলো হারাচ্ছে। এই জায়গাটাতে স্বাস্থ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছে, বাজেটে আমরা প্রশ্ন করেছি, উনি পুরোটা ডিনায়ালের মধ্যে দিয়ে গেছেন। এবং একটা পর্যায়ে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে যখন দুর্নীতির কথা এসছে, মাস্ক কেলেঙ্কারি থেকে শুরু করে করোনা রিপোর্টের কেলেঙ্কারি থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কেনাকাটার কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন বিষয় যখন বিরোধী দল, বিশেষ করে আমি এবং বিএনপির সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ সাহেব খুব একেবারে সরাসরি ওনাকে প্রশ্ন করেছে যে এই ধরনের দুর্নীতির ব্যাপারে উনি কি পদক্ষেপ নিচ্ছেন, দেখা গেল উনি বলছেন এটা ডিনায়াল, এটা একটা ফ্যাশন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে কথা বলা নাকি ফ্যাশন, যেখানে তার দায়িত্ব ছিল বলা যে ঠিক আছে আমরা ইনভেস্টিগেট করব, আমরা দেখব, যদি দুর্নীতি হয়ে থাকে আমরা সেভাবে ব্যবস্থা নেব। অক্সিজেনের ব্যাপারে উনি তো গতকালকে আসেনি নাই সংসদে, এবং আপনি জানলে অবাক হবেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই করোনার মধ্যে যেই বরাদ্দ হয়েছে তার মধ্যে সবচেয়ে কম ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ারাস স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি ব্যয় করার কথা, যদি ন্যূনতম কাজ তারা করে থাকতো তাহলে তাদের রাজস্ব ব্যয় মাত্র 25% হয় না, যেখানে অন অ্যান অ্যাভারেজ অন্যান্য মন্ত্রণালয়ে ব্যয় হয়েছে 49%, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় মাত্র 25%। উনি বারবার বলেন বরাদ্দ দেওয়া হয় না। উনি বলেছেন যে মাত্র জিডিপির 0.9% বরাদ্দ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো যায় না।
ভালো কথা। উনি কি তারপরে বরাদ্দ চেয়েছেন? এক। দুই হলো বরাদ্দ যা দেওয়া হয়েছে সেটা কি উনি খরচ করতে পেরেছেন? সেটাও তো উনি খরচ করতে পারেন নাই। এখন অবাক হয়ে লক্ষ্য করছি যে পুরো মিসম্যানেজমেন্ট স্বাস্থ্য খাতের, এবং আমি বলবো যে প্রতিটা মন্ত্রণালয়, এখন যেহেতু করোনার সময় সেহেতু স্বাস্থ্য খাতের মন্ত্রণালয়ের মিসম্যানেজমেন্টটা খুব বড় করে সবার চোখে আসছে। এই একই রকম মিসম্যানেজমেন্ট, একই রকম দুর্নীতি, একই রকম অব্যবস্থাপনা, একই রকম অদক্ষতা আপনি সরকারের যে কোনো মন্ত্রণালয় ঘাটলেই দেখতে পাবেন। তো এই মানে অব্যবস্থাপনা বা অদক্ষতার সমাধান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এখন বলা হচ্ছে পাইলট ভিত্তিতে কিছু হাসপাতালকে এনজিওর হাতে তুলে দেওয়া হবে, এরকম একটা প্রপোজাল এসছে। দেখুন, এটা খুব মজার ব্যাপার। আপনি যখন এনজিওর হাতে তুলে দেবেন তাহলে একদিকে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনার সেই সক্ষমতা নাই। সরকারের তার নিজের হাসপাতাল, সেই মন্ত্রণালয়ের তার নিজের হাসপাতাল, নিজের যেই মানে ইনস্টিটিউট গুলো আছে সেগুলো চালাবার মতন সক্ষমতা নাই, এটা যেমন আপনি একদিকে স্বীকার করছেন। দুই হচ্ছে যেটা বিশেষজ্ঞরা বলছেন যে সর্বত্র আমলাতন্ত্র কায়েম করবার একটা পদক্ষেপ এটা। কারণ যখন এনজিও গুলোর হাতে দেয়া হবে, ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে এর আগেও এনজিওর হাতে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল এবং এনজিও গুলো ফেল করেছে। সুতরাং কোন এনজিওর হাসপাতাল বা স্বাস্থ্য খাত চালানোর সক্ষমতা আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। যখন এনজিও গুলো ফেল করবে তখন দেখা যাবে জেলায় জেলায় যেভাবে প্রশাসক বসানো হয়েছে হাসপাতালগুলোতেও সেভাবে প্রশাসক বসানো হবে এবং পুরো বিষয়টা আমলাদের হাতে তোলা হবে। এবং একটা কথা না বললেই না, আমলারা যদি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে পারে তাহলে আমলাদের হাতে দিলে ক্ষতিটা কোথায়? পুরো দেশটা যদি আপনি আমলাদের হাতে দেন, মন্ত্রণালয়ের মতো সরকারি সংস্থা যখন আপনি আমলাদের দিয়ে চালাবেন, তার মানেটা কি? তার মানে এই সরকার তাহলে আমলাদের হাতেই দিয়ে দেন, সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট পদত্যাগ করুক। এই কথাটাই তো আমরা বলে আসছি যে বাংলাদেশে তো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই আজকে বহু বছর, এবং যেহেতু আমলাদের ভোটে আমলাদের দ্বারা আমলাদের জন্য সরকার গঠিত হয়, সুতরাং আমলা দ্বারাই এই সরকার চলবে। আর একটা ব্যাপার না বললেই না, যখন আপনি হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তর আমলাদের দিয়ে চালানোর পরিকল্পনা করেন বা এনজিও দিয়ে চালানোর পরিকল্পনা করেন, এমনিতেই আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কিন্তু 72%। যখন আপনি এদেরকে দিয়ে পরিচালনা করবেন খরচ কিন্তু আরো বাড়বে। সুতরাং একটা মানুষ 100 টাকা খরচের মধ্যে 72 টাকার এখন তার পকেট থেকে দেয়, এরপরে দেখা যাবে 80 থেকে 90 টাকা। তখন একটা গরিব মানুষ, একটা নিম্ন মধ্যবিত্ত মানুষ কোথায় যাবে, কোথায় চিকিৎসা নেবে, এই প্রশ্ন আমি রাখছি। সুভাষ দা, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি যে কথাগুলো বললেন, মোটামুটি বিএনপির মহাসচিব থেকে শুরু করে অন্যান্য নেতারাও এই কথাটাই বলছেন। তাদের ভাষায় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতি মোকাবেলার জন্য। মানে গ্রামোফোন রেকর্ড। এখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে যত সময় দিয়েছেন তার চেয়ে একটু অল্প সময় আমাকে দিয়েন, সেটা অল্প একটু বেশি অবশ্যই না, আমাকে কমই দিয়েন। মানুষের অনুভূতি বুঝবার জন্য এবং মানুষকে বুঝবার জন্য তার একটা দক্ষতার প্রয়োজন হয়। আমি একটা ঐতিহাসিক গল্প বলি। ভিক্টর হুগো খুব নামকরা লেখক ছিলেন। তার লা মিজারেবল গ্রন্থ এত বেশি বিক্রি হয়েছিল, তার প্রকাশককে একটি চিঠি লিখেছিলেন। চিঠির সাদা একটি কাগজের পরে, ফুল স্ক্রিপ্ট কাগজের পরে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিলেন, এবং তার প্রকাশকও ছিল কিন্তু সেরকম পণ্ডিত ব্যক্তি। সে যখন পাল্টা চিঠিটা দিল, সাদা কাগজের মাঝখানে বিস্ময়বোধক চিহ্ন, তার মানে বিস্ময়কর ভাবে বিক্রি হচ্ছে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়। আমরা ছোটবেলায় এই গানটা শুনেছি। জনগণের সাথে মানুষের সাথে রাজনীতিবিদদের সম্পর্কটা এমন একটি জায়গায়, সেটা মানুষের অনুভূতি বুঝতে হয়। রাজনীতিবিদরা এই দায়িত্ব যুগের পর যুগ পালন করেছেন। আমি হঠাৎ করে যখন বলে ফেলবো যে আমরা সরকার ব্যর্থ, তাহলে সার্বিকভাবে বিবেচনা করাটা প্রয়োজন। এই মহামারী, আমি এটাকে অতিমারি বলি না, কেননা ভারতের আনন্দবাজার পত্রিকা এটাকে অতিমারি বলেছে। অতিমারি কোনো বৈশ্বিক শব্দ আসতে পারে না, এটা আমার একটা অবজারভেশন। এই মহামারীকালীন সময়ে সারা পৃথিবীতে যারা সবচেয়ে বেশি সক্ষম, এক কথা বারবার বলতে হয়, তারা বেশি পর্যদস্ত হয়েছে। অর্থাৎ রোগীর সংখ্যা যদি খুব বেড়ে যায় তাহলে সামাল দেওয়া মুশকিল। আপনি বাংলাদেশের প্রতিদিন অক্সিজেনের পরিমাণ ছিল 50 থেকে 55 কোটি লিটার, যেটাকে আমরা মেট্রিক টন বলি, 55 মেট্রিক টন। সেই এখন তার পরিমাণ দাঁড়িয়েছে 180, 190। এখনো পর্যন্ত কিন্তু সেটা যে পরিমাণ সাপ্লাই দেওয়া হচ্ছে, সেই সাপ্লাই কাজ চলছে। অতএব রোগীর সংখ্যা যখন বাড়বে, আরো বেশি বাড়বে, এই আশঙ্কা আমরা যখন করি, তখন স্বাভাবিক কারণে তাল সামলানো মুশকিল।
এটা বিজ্ঞানের কথা, এটা যুক্তির কথা। কিন্তু বিএনপি এবং বিএনপির সমমনা যারা দল, তারা যে কথাগুলো বলছে সেটা বিজ্ঞানের কথা না, যুক্তির কথা না। আপনি দেখেন যারা, আমি আগেই বলেছি, যারা সক্ষম, যারা বেশি, যারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শিক্ষায় দীক্ষায় যারা বেশি, আরো বেশি আমাদের চেয়ে অনেক অনেক বেশি দক্ষ, এগিয়ে গেছে, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক অনেক বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, এটা এই যে আমাদের এই যে সংকটকালীন সময়ে যখন মোকাবেলা করতে হয় রাজনীতিবিদদের, সেইটাকে ধারণ করতে হয়। কেননা এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তিনি একটা বই লিখেছিলেন ক্রিয়েটিভ লিডারশিপ, এবং তার সেই লিডারশিপের 9টি উনি সংজ্ঞা দিয়েছেন। তখন প্রথমেই বলেছেন যে একটা মানুষ, নেতার তার ভিশন থাকতে হয়। বাংলাদেশে এখন বিরোধী দলের যে রাজনীতি যারা করেন, তাদের তো ওই ভিশনটা নাই, রাজনীতি নিয়ে ভাবনা নাই, মানুষ নিয়ে ভাবনা নাই। আমি যখন বলবো যে অক্সিজেনের অভাবে মারা গিয়েছে, অক্সিজেনের অভাবে মারা গিয়েছে, এটা খুব দুঃখজনক ঘটনা। কিন্তু যদি অক্সিজেনের অভাবে সব মানুষ ওই হসপিটালে মারা যেয়ে থাকে, তা 16 জন যদি থেকে থাকে, তাহলে কেন ওখান থেকে 4 জন 5 জন মারা গেলেন কিংবা 3 জন মারা গেলেন? দাদা, এটা বুঝতে পেরেছি, এটা একটা তদন্তের বিষয়, যে অবশ্যই তদন্তের বিষয়, এটা একটা দুর্ঘটনা। কিন্তু দাদা, আপনি আবার যে প্রসঙ্গটি বলছিলেন যে যারা বেশি সক্ষম তারাই বেশি পর্যুদস্ত, কিন্তু আমাদের যেই সক্ষমতা আছে এই সক্ষমতা নিয়েই আমাদের সংক্রমণ 5% নামিয়ে আনতে পেরেছিলাম আমরা। হ্যাঁ, সেখান থেকে আজকে এটি বাড়তে বাড়তে 20% গেল, 20% থেকে এসে আজকে হচ্ছে আমার 28.99%। আমরা যে বাড়লো, মাঝখানে কি তাহলে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা ছিল না? এই প্রশ্ন তো আমি আপনাকেও করব। জি, আপনি গণমাধ্যমের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সচেতনতার জায়গা ছিল কিনা আমি আপনাকে প্রশ্ন করি। ছিল না। ছিল না এই কারণে এই পুরো করোনাকালীন সময়ে যারা রাজনীতিবিদ, বিশেষ করে যারা বিরোধী দলের রাজনীতি করেন, তাদের কোনো দায়িত্ববোধ দেখেছেন? আপনি আজকেই দেখবেন করোনা রোগীদের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছেন পররাষ্ট্রপতি মন্ত্রী তার এলাকায়, রাজশাহীর বিভিন্ন জায়গায়। আপনি ঈশ্বরদী হাসপাতালে 20টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ছাত্রলীগের একজন নেতা। আপনি এই উদ্যোগগুলো আপনি সর্বক্ষেত্রে সর্বরাজনৈতিক দল থেকে দেখেন কিনা? শুধুমাত্র কথা বলা রাজনীতি দিয়ে কিন্তু আপনি রাজনীতি আনতে পারবেন না। অর্থাৎ যখন আপনি এই জায়গাটাকে কাজ করেন না, মানুষের জন্য অনুভব করেন না, তখন শুধুমাত্র আপনি কথা আর কথা বলেন এবং বিভ্রান্ত করেন, এবং মানুষের মনোজাগতিক জগতে একটি দুর্বল জায়গা তৈরি করবার জন্য আপনি এই কাজগুলো করেন সবসময় নিতেছেন। জি, সুভাষ দা, ধন্যবাদ। আপনার সঙ্গে আবার যুক্ত হবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাকারিয়া কাজল। কাজল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা বলছিলাম শিরোনাম সমালোচনা পাল্টা সমালোচনা। বিএনপি বলছে যে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চান, সরকারের পদত্যাগ চান। অন্যদিকে সুভাষ দা বলছেন যে সর্বোচ্চ যতটুকু সক্ষমতা আমাদের রয়েছে সেটিরই সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা এই পরিস্থিতিটি মোকাবিলার চেষ্টা করে যাচ্ছি। আপনি কি বলবেন? কাজল ভাই শুনছেন? আচ্ছা, ওনার সংযোগের বিচ্ছিন্নতা আসছে। কাজল ভাইকে কি আমরা পাবো? আমার সহকর্মীদের কাছে জানতে চাচ্ছি। জি, কাজল ভাইকে আমরা যুক্ত করার চেষ্টা করি। তার আগে একটা বাক্য বলা দরকার, অনেক কথা বলেছেন। আমি একটা বাক্য যোগ করি। জি, একটা বাক্য বলেন। এই যে আইসিইউ নিয়ে যে এত কথা বলেন আমাদের বিরোধী দলের রাজনীতিবিদরা, আইসিইউ ব্যবস্থাপনা কি শুধু বিছনা? আইসিইউ শুধু যন্ত্র? আইসিইউর সাথে যে দক্ষ জনবল, একটি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যে একজন দক্ষ ডাক্তার তৈরি করতে, নার্স তৈরি করতে, এমডি কোর্সে সম্পন্ন হতে 5 বছর মিনিমাম এমবিবিএস। দাদা, এই প্রসঙ্গে তাহলে আপনাকে বলি, আইসিইউ মানে পরবর্তী দিব আমি আপনাকে ব্যারিস্টার রুমিন ফারহানা দিবেন। তার আগে যে আপনি যেটি বলছেন আইসিইউ মানে শুধু বিছানা কিনা, এই প্রসঙ্গটিও গতকালকে জাতীয় সংসদে এসেছে। আপনার বগুড়ার এমপি, বিএনপি দলীয় এমপি জি এম সিরাজ বলছেন যে তার এলাকায় মোহাম্মদ আলী হাসপাতাল, যেটি করোনার জন্য ডেডিকেটেড, 250টি শয্যা, 8টি আইসিইউ বেড রয়েছে, 2টি আইসিইউ বেডে আপনার অক্সিজেনের সংযোগ আছে, বাকি 6টি বেডে নেই। তাহলে এই 6টি বেড ওই তো বেড, তার মানে আইসিইউর যে সুবিধা সেটি পাওয়া যাচ্ছে না। উনি জাতীয় সংসদে যা বলেছেন ওটাই সর্বসত্য হিসেবে ধরে নিচ্ছেন। আমি প্রসঙ্গটা আপনার কাছে বললাম, আমি এই প্রসঙ্গে আপনার কাছে জানবো। তার আগে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনারা যখন সমালোচনা করছেন, পদত্যাগ দাবি করছেন, তখন তথ্যমন্ত্রী বলছেন যে
আপনারা ব্যর্থতা দেখছেন, কিন্তু শুধুমাত্র আপনারা সমালোচনা মুখর, জনগণের পাশে বিএনপিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই সংক্রমণ কালে। জনগণের পাশে যদি আওয়ামী লীগ থাকতো, জনগণের পাশে যদি সরকার থাকতো, জনগণের পাশে কাউকে দরকার হতো না। যখন করোনা বাংলাদেশে আসলো, শুরুতেই বিএনপি বলেছিল যে এটা একটা জাতীয় সমস্যা, আসেন একত্রে কাজ করি, করেনি আওয়ামী লীগ। ঠিক আছে, আওয়ামী লীগ আজকে 12 বছর ধরে একেবারে রাষ্ট্রযন্ত্রের সর্বক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য নিয়ে যে আছে, তারা করেছেটা কি? এই যে আপনি বলছেন যে আইসিইউ মানে শুধু বেড না, আইসিইউ মানে শুধু যন্ত্রপাতি না। আমরা যে বগুড়ার উদাহরণটা আমাদের সংসদে আলোচনা এসছে, সেখানে 6টা বেডের মধ্যে কোনো যন্ত্রপাতি নাই, জাস্ট বিছানা। ধরে নিলাম যন্ত্রপাতিও আছে, কিন্তু সেটা চালানোর সক্ষমতা সম্পন্ন লোকও তো আমাদের দরকার হবে। যে কথাটি সুভাষ সিংহদয় বলছিলেন, যে আমরা কি সেরকম সক্ষম ব্যক্তি তৈরি করতে পেরেছি কিনা, এই প্রশ্নটাও কিন্তু বহুদিন ধরে করে আসছি। বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ দক্ষিণ এশিয়ায় যেখানে 10,000 মানুষের জন্য মাত্র 5 জন ডাক্তার, 10,000 মানুষের জন্য মাত্র 3 জন নার্স। এটা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। তো এই যে বাংলাদেশের 50 বছরের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে আওয়ামী লীগের মতন এত লম্বা সময় আর কোন দল ক্ষমতায় থাকে নাই। শুরুর 4 বছর, পরে 5 বছর, 9 বছর, আর আজকে 11 বছর, 12 বছর, তারও বেশি, 12 বছরের উপরে একচ্ছত্র ভাবে আছে। এই যে 21 বছর তারা টানা ক্ষমতায়, মানে বিভিন্ন মেয়াদে 12 বছর টানা ক্ষমতায়, তারা কি করলো? দুদিন পর পর সংসদে একটা করে বিল আসে, একটা করে নতুন বিশ্ববিদ্যালয় হবে। সেই বিশ্ববিদ্যালয়ে কোন মানের শিক্ষার্থী বের হচ্ছে? আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে, প্রাইভেট মেডিকেল কলেজগুলো তৈরি হচ্ছে, সেখানে কোন মানের শিক্ষার্থী আমরা পাচ্ছি? সেখানে বইয়ের সংকট আমরা খবরে পড়ি, সেখানে ল্যাবের সংকট আমরা পড়ি, সেখানে শিক্ষকের সংকট আমরা পড়ি, সেখানে মানের সংকটের কথা আমরা পড়ি। সেই জায়গাগুলোতে সরকার কতটুকু নজর দিয়েছে? শিক্ষামন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন, তাদেরকে যখন এই প্রশ্নগুলো করি রোমেল, আমরা কোনো উত্তর পাই না। আপনারা কিন্তু আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগ যেহেতু সবচেয়ে বেশি সময় ক্ষমতায় এবং এখন টানা 3 মেয়াদ ক্ষমতায়, আওয়ামী লীগের দায়িত্ব এবং দায় দুটোই বেশি। কিন্তু বিভিন্ন সময় আপনারা সহ অন্যান্য যারা ছিলেন, তারা স্বাস্থ্য খাতের জন্য কতটুকু করতে পেরেছিলেন? আমরা আমাদের সময় যতটুকু সম্ভব সর্বোচ্চ করেছি। কারণ কি রোমেল, পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। বিএনপি যে কয়বার ক্ষমতায় গেছে, প্রতিবার জনগণের ভোটে গেছে, এবং তাকে জনগণের কাছে ভোটের জন্য ফিরতে হবে, এই নিয়ত 5 বছর তার মধ্যে ছিল। সুতরাং জবাবদিহিতার একটা বড় বিষয় কিন্তু এখানে ছিল। আপনি দেখেন, এই যে সিএমএসডি একটা প্রতিষ্ঠান আমলা দিয়ে চালাচ্ছে, আমরা এই আগের সেগমেন্টে আমলা নিয়ে কথা বলছিলাম, সেই সিএমএসডি তে এখন বর্তমানে একটা হাই ফ্লো নাজাল ক্যানুলা নাই, রেমডিসিভির যে ইনজেকশন সেটার অভাব, কোভিড-19 টেস্টিং কিট নাই, ভেন্টিলেটর নাই, অক্সিজেন সিলিন্ডার নেমে আসছে 5,000-এ। যখন এখানে বরাদ্দের জন্য চিঠি দেয়া হয়, তখন বলা হয় এই জিনিসগুলো নাই। এই যে নাই 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 আর নাই, গত 1.5 বছর করোনার সঙ্গে বাস করলাম। 1.5 বছর আগে যখন প্রথম আসলো, শুনলাম আমরা করোনার চেয়ে শক্তিশালী, বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারবো। তাহলে এখন অক্সিজেনের অভাবে আমার মানুষ মারা যায় কেন? এখন সামান্য হাই ফ্লো নেজাল ক্যানুলা কেন আমরা আনতে পারি না? কেন শুধুমাত্র টেস্টিং কিটের অভাবে টেস্ট করা যায়নি এরকম না? আমি সিএমএসডি অফিসের কথা বলছি। এখানে না থাকুক, আপনি দেখুন, এই যে প্রাইভেট গুলোর কথা আপনি দেখেন, 3,500, 4,000, 5,000 টাকা তার এক একটা টেস্টে নেয়। একটা মানুষ বাংলাদেশে, এখন আপনি জানেন যে আমাদের নতুন করে সামাজিক কাঠামো বদলে গেছে। আগে যেখানে আমাদের দরিদ্র ছিল 20%, মধ্যবিত্ত ছিল 50%, ধনী মানুষ ছিল 10%, সেটা চেঞ্জ, এখন দরিদ্র হয়ে গেছে 40%, মধ্যবিত্ত নেমে এসছে আপনার 20%, ধনী আছে আপনার 10%। তো এই যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, এবং অসংখ্য মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্রের কাতারে গেছে। তারা এই টাকাটা দিয়ে টেস্ট করবে কিভাবে, আপনি আমাকে বলেন? আমি সরকারি জায়গার কোনো কথা বলছি। টেস্টেও তো বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছিল সর্বনিম্ন। এমনকি বর্ডারের পাশে যে ভুটান, ছোট্ট একটা দেশ, তারা কিন্তু তাদের প্রতিটা মানুষকে টেস্ট করছে। এখানে যে প্রশ্ন করি, এই যে আপনি দরিদ্র বেড়ে যাওয়ার কথা বলছেন, এখন করোনা পরিস্থিতির আগে আমাদের দরিদ্র হার তো অত্যন্ত কমে গিয়েছিল। তো এখন এই স্বাভাবিক, হ্যাঁ না, এখন এরকম এই 1.5 বছর ধরে সারা পৃথিবী একটি মহামারী মোকাবেলা করছে, তো সে অনুযায়ী যে পরিমাণ আমাদের দরিদ্র বেড়েছে, সেটা কি খুব বেশি? ডেফিনেটলি বেশি। দেখুন, এই দরিদ্র বিষয়ও কিন্তু সংসদে আলাপ হয়েছে। যখন আমরা বলেছি নতুন দরিদ্র, এখানে সানেমের রিপোর্ট বলছে 42%, পিপিআরসি এবং ব্র্যাকের গবেষণা বলছে 2,45,00,000 নতুন দরিদ্র যুক্ত হয়েছে। এর আগেই ছিল 3.5 কোটির ওপরে। 3.5 কোটি যোগ 2,45,00,000, এই যে 6 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে গেল, তাদের জন্য সরকার কি করেছে? আমরা যে সামাজিক সুরক্ষা খাতের কথা বলি, এই সামাজিক সুরক্ষা খাতে দেখানো হচ্ছে 1,07,000 কোটি টাকা বাজেট, হিউজ শুনতে মনে হয়, কিন্তু এই টাকাটার মধ্যে আপনার আমলাদের বেতন, মানে আমলাদের বেতন না, সরি, তাদের
পেনশন, তাদের পেনশন থেকে শুরু করে প্রণোদনার যে সুদ সেটা থেকে শুরু করে গ্র্যাচুইটি থেকে শুরু করে আপনার মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে সব এর মধ্যে ঢুকানো হয়েছে। একেবারে প্রান্তিক দরিদ্র মানুষের হাতে 500 এবং 750 টাকার যেই ভাতাগুলো দেওয়া হয় সেটা যদি আপনি অ্যাকিউমুলেট করেন আপনি দেখবেন 7500 টাকার বেশি সেখানে যায় না। এর মধ্যে যে দুর্নীতি সেটা আপনার পরিকল্পনা কমিশন থেকে বলা হচ্ছে যে 46% মানুষ যারা ভাতা পাওয়ার যোগ্য না, এরকম 46% মানুষের হাতে ভাতা যায়। তাহলে প্রকৃত পক্ষে যারা ভাতা পাওয়ার যোগ্য এরকম মানুষ মাত্র 54% যাদের ঘরে ভাতাটা যাচ্ছে, আর 46% হচ্ছে লোকাল মেম্বার চেয়ারম্যান, তাদের সাথে কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাদের হাতে ভাতাটা যাচ্ছে যারা কোনোভাবেই ভাতা পাওয়াটা কোয়ালিফাই করে না। তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনি টেস্ট কিট কথা বলছেন, তারা পারবে 4000-5000 টাকা দিয়ে একটা টেস্ট করতে পারবে না? তাহলে তো সরকারি ব্যবস্থাপনা সবার জন্য ফ্রি করা উচিত ছিল। এই যে আপনি লকডাউনটা দিলেন, এখানে আমার একটু কথা বলতে হবে। আপনি যেটি বলছেন যে দরিদ্র মানুষ তারা 4000-5000 টাকায় পারবে না, কিন্তু 4000-5000 টাকা যারা টেস্ট করছেন এমন একজনকে আপনি পাবেন না যিনি সরকারি কোনো সংস্থায় সরকারি কোনো টেস্টিং সেন্টারে যে করতে পারেননি বলে বেসরকারিতে যে করেছেন। এখন যদি স্বইচ্ছায় আমার যদি সেই সামর্থ্য থাকে আমি বেসরকারি জায়গা থেকে করি তাহলে সেটা সরকার কেন দায় নেবে? ধরেন এই যে প্রত্যন্ত জেলা উপজেলা ইউনিয়ন গুলোতে সেখানে দেখা যাচ্ছে যে মানুষ টেস্ট করার সুযোগ পাচ্ছে না। এই যে সিএমএসডি কথাটা আমি বললাম, বহু জায়গা থেকে সিভিল সার্জনরা বলছেন যে তারা যখন অত্যাবশ্যক যন্ত্রগুলো চাচ্ছেন তাদেরকে দেওয়া হচ্ছে না, তার মধ্যে টেস্টিং কিটও একটা। এটা আমি বলছি একেবারে প্রান্তিক মানুষদের কথা, তারা তাদের পক্ষে তো গিয়ে স্কোয়ার বা প্রাইভেট কোনো জায়গায় গিয়ে করা সম্ভব না, তাদের কি অবস্থাটা দাঁড়াবে? আমি বেস্টর আপনাকে শুনবো, তার আগে আপনি আইসিইউ নিয়ে কিছু বলতে চাচ্ছেন। আইসিইউ মাত্র শুধু বেড কিনা আলোচনাটা আমি আপনাকে একটা কথা বলি। এখন এই 1.5 বছর গিয়েছে, সময় হারানোর সময়, এবং এটা খুবই সারা পৃথিবীর জন্য খুব একটা দুর্ভাগ্যজনক একটা অধ্যায় আমরা পার করছি। সেখানে যে কথাগুলো আসছে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা যে সমালোচনা করছি, এবং সেই সমালোচনার কিছু কিছু যৌক্তিক কারণও আছে, কিন্তু আমি যদি প্রশ্ন করি গত 1.5 বছর তো বাংলাদেশের সামর্থ্যবানরা কেউ দেশ ছাড়তে পারেন নাই। মরে গেছে না না, তাহলে কি এই সামর্থ্যবান লোকগুলো কি চিকিৎসা বাংলাদেশে পাননি? চিকিৎসা কোথায় করিয়েছেন? কোথায় করিয়েছেন? থেকে শুরু করে যমুনা থেকে শুরু করে বড় বড় কোম্পানির মানে বেশিরভাগ যারা মানে মালিক ছিলেন বেশিরভাগই মারা গেছেন। দাদা শেষ করুক, তারপর আপনি বলবেন আরেকটু। হ্যাঁ দাদা, আমি এই গত 1.5 বছরে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাপনার যে গুরুত্ব রয়েছে তা তো বোঝা গেছে। কারণ আগে তো সবাই ব্যাংকক, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লি, চেন্নাই এসে চলে যেতেন, 1.5 বছর তো যাওয়ার সুযোগ হয়নি। তাহলে এই বাংলাদেশের এই স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যেই তারা চিকিৎসা নিয়েছেন এবং তারা সুস্থ আছেন। এখন আপনি সারা বাংলাদেশে একজনও কোভিড আক্রান্ত হবে না এটা আমরা সবাই চাইছি, তা সেটা তো আমাদের হবার নয়, এবং সেটা আমাদের কপালে রয়েছে, সারা পৃথিবীর মানুষের কপালে রয়েছে। আপনি ওই জায়গায় আপনার ওই আলোচনাটা আনতে হবে যে আমরা কতটুকু এই 1.5 বছরে আমরা অগ্রগতির জায়গা তৈরি করতে পেরেছি। বিজ্ঞান মনস্ক না হলে, আপনি যুক্তিবাদী না হলে আপনি কিন্তু এটা উপলব্ধি করতে পারবেন না। জি দাদা, আপনি বিজ্ঞানের মানুষ, আপনি যুক্তিবাদী মানুষ, যুক্তি এবং বিজ্ঞান দুটি মিলিয়ে বলুন যে 1.5 বছরে আমাদের অগ্রগতির জায়গা কোনটা? আপনি বাংলাদেশের যে ডাক্তারদের অনুপাতের কথা বললেন, ব্যারিস্টার রুমন ফারানা, নার্সদের কথা বললেন, কখনো কেউ নার্স নিয়ে ভেবেছে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া? কেউ ভেবেছে? অনার্সের জন্য অনার্স ডিগ্রি কোর্স হয়েছে, মাস্টার ডিগ্রি হয়েছে, এবং গত এই সময়কালে 6000 নার্স নিয়োগ হয়েছে। অতএব নিয়োগ প্রক্রিয়াটা আপনি খেয়াল করে দেখবেন, 4000 ডাক্তার নিয়োগ হয়েছে, আরো 4000 নার্স নিয়োগ প্রক্রিয়া রয়েছে। আবার আমি আপনাকে বলি 20 সালে আপনার প্রায় 2000 টেকনোলজিস্টের ভাইভা এবং লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে আজকে পর্যন্ত তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি, এবং সেখানে যে দুর্নীতি হয়েছে সেটা বলতে দেন আমাকে তো বলতে দেন, আমি তো তার কথার মধ্যে কথা বলি। না না দাদা, আপনি মানে আম্পায়ারগিরি ভালো মতন করতে পারছেন না, সরি। এখন আপনাকে একটা বোধহয় এই বোধে জাগ্রত আসতে হবে যে বাংলাদেশের আজকে সার্বিক ব্যবস্থাপনা, আপনি বলছেন যে মানুষ গরিব হয়ে গেছে, নতুন করে গরিব হয়েছে, খুব ভালো কথা। প্রকারান্তরে ব্যারিস্টার রুমিন ফারানা স্বীকার করেছেন গত 12 বছরে বাংলাদেশের দারিদ্র্যের হার কমেছিল। 42% থেকে 20% এসেছিল দারিদ্র্যের হার, অতি দারিদ্র্যের হার 10% এসেছিল।
এখন এই সময় কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বীকার করছেন। আমি এখন একটু বলি, আমাকে শেষ করতে দিন। কাজল ভাইকে শুনুন, আমি শেষ করতে দিন। একটা লাইন রোমেন, আমাকে শেষ করতে রোমেন, দিন। একটা লাইন। আমার দুজনকে শেষ করে দিবেন। 2001 শেষ থেকে করতে না দিলে। 2006 সালে দারিদ্র্য কমার হার ছিল 1.8। জি, অনেক ধন্যবাদ। দাদা শেষ 2010 করবেন। থেকে 2016 আমি কাজল ভাইকে রোমেন পেয়েছি। সেটা নিয়ে এসেছে 1.2 তে। জি, আমি কাজল ভাইকে পেয়েছি, কাজল দারিদ্র্য ভাইকে কমার যাবো হার তার আগে আমাদের সুভাষ দা। কত কমেছে? আপনি চিৎকার করে অনেক যুক্তিকে ঢেকে দিতে পারেন। এটা পরিসংখ্যান না, দাদা। না, 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 দাদা আপনি শেষ চিৎকার করেন, করে আমি সুভাষ দা, অতি চিৎকার কাজল ভাইকে করলে, যাবো। অতি চিৎকার করলেই তথ্য হারিয়ে যায় না। জি, তথ্য তো আমি দিচ্ছি, আপনি আমার থেকে তথ্য নেন। মানুষের মনে থাকে, মানুষ জানে, দর্শক কিন্তু বোকা না। এই বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে। আপনি যদি 2006 সালে বাংলাদেশে যদি করোনা আসতো, বাংলাদেশে আপনি হসপিটালগুলোতে অপারেশন করতেন কে দিয়ে? আইসিইউ যে কথা বলছেন কি চালাতেন কে দিয়ে? হাই ফ্লো নেজাল কেন না চালাতেন কি করে? আরটিপিসিআর 2009 সালে শেখ হাসিনা এনেছেন আইডিসিআর এ গবেষণা করবার জন্য। আমি কি শেষ করি আপনাদের? জি, তখন বিদ্যুতের পরিমাণ কত ছিল? 3200 মেগাওয়াট। মাননীয় প্রধানমন্ত্রী 4300 মেগাওয়াট রেখে গেছিলেন। জি, আরো অনেক জায়গায় উন্নতি হয়েছে, সেগুলো স্বীকার করেই দাদা আমি আপনার সঙ্গে। কে দিয়ে ল্যাম্পো জ্বালায় না হ্যারিকেন জ্বালায় না হ্যাচার জ্বালায়? অনেক ধন্যবাদ কাজল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব দুঃখিত যে আপনাকে সংযুক্ত করতে অনেকটা সময় লাগলো। কাজল ভাই, আমরা বলছি আলোচনার শিরোনাম সমালোচনা পাল্টা সমালোচনা। মূলত এখন যেহেতু মহামারীটি আমরা অতিক্রম করছি, এই মহামারী নিয়েই সমালোচনা পাল্টা সমালোচনা চলছে। বিএনপি মনে করে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ করা উচিত, আর আওয়ামী লীগ মনে করছে যে বিএনপি শুধু সমালোচনা করছে, জনগণের পাশে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজল ভাই, আমি যেটা মনে করি, একটা গ্লাস আমরা অর্ধেক ভরা দেখতে পারি, অর্ধেক খালি দেখতে পারি, তাই না? একটা কথা তো স্বীকার করতেই হবে, 2009 থেকে এই আজকে 2021 পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা একদম আগায়নি, হয়তো আমরা কাঙ্ক্ষিত মানে যায়নি, কিন্তু আমাদের তো অনেক এগিয়ে গেছে। আমরা 2009 বঙ্গবন্ধু ছাড়া কটা কোথায় এখন কিন্তু আমরা বের করতে পারি, প্রয়োজন হয়তো আমরা একটা কথা বলা, আমরা আইসিইউ খুব কিছু কথা মাথায় আইসিইউ দক্ষ জনবল দরকার। আমি যেটা মনে করি, ঘটনা মোকাবেলা অনেক তারপরেও যতটুকু আমরা মোকাবেলা করতে পেরেছি এতটা প্রশংসা পাওয়ার যোগ্য। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক রিপোর্ট আছে, অনেক সমস্যা আছে, স্বাস্থ্যমন্ত্রীকে অনেক কথা, কিন্তু আমি যেটা মনে করি আমরা সকল আজকে দেখেন আপনি যে 9% কাছাকাছি সংখ্যক সরকারের, আমি একটা জিনিস খুব অবাক হই। আগে আমরা দেখেছি বাংলাদেশে কোন দুর্ভিক্ষ, বন্যা বা যে কোনো দুর্যোগে সামাজিক সংগঠনগুলো সবার সহ সকল রাজনৈতিক দল নেমে পড়তো। এরকম একটা মহাসময় কাউকে আমরা দেখছি সরকার ছাড়া, পার্সিয়ালি বিরোধী দল ছাড়া আর কাউকে আমরা মাঠে নামাতে পারছি না। কেন আমরা নিজেরা সচেতন দেওয়ার ব্যাপারে এখন সময়টা হলো মানুষকে বাঁচানো, পরস্পর একজন আরেকজনকে দোষ দিয়ে কিন্তু মানুষকে বাঁচানো যাবে না। আমি যেটা মনে করি সকল দল নির্বিশেষে সবাইকে এক মাসে না উচিত। এই দেশে হুট করে একেবারে আপনি 64টা জেলার সকল হাসপাতালকে রিক্রুট করতে পারবেন না। সেটার যাতে যথার্থ ব্যবহার হয় এই বিষয়টা নিশ্চিত করতে হবে। জি, অনেক ধন্যবাদ কাজল ভাই। আপনার সঙ্গে আবারও যুক্ত হচ্ছে মিস্টার রুমিন ফারহানা এমপি। একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করি, সমালোচনা তো করবেনই, সমালোচনা পাল্টা সমালোচনাও থাকবে, কিন্তু এই ফাঁকে যে তথ্যটি জানাতে চাই, কারণ আজকে আমাদের কঠোর বিধিনিষেধ বা কঠোর লকডাউন যেটি বলে না কেন চলছে, অহেতুক কারণে বাইরে বের হওয়া নিষেধ, মানুষজন সবাই জানেন। আজকের তথ্যটি আমার কাছে নেই, কিন্তু গতকালকের কথাই বলি, শুধুমাত্র ঢাকা শহরেই বিনা কারণে বা অপ্রয়োজনে ঘরের বাইরে আসার জন্য 650 মানুষকে আটক করতে হয়েছে, 19 লাখ টাকার মতো জরিমানা করতে হয়েছে, যেটি প্রথম দিনে ছিল শুধু ঢাকায় 550 মানুষজনকে আপনাকে আটক করতে হয়েছে। তো এখন এই বিষয়গুলো সরকারি তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, জাতীয় কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ী সেই লকডাউনের মধ্যে আমরা গেছি, অর্থনীতির তো ক্ষতি হচ্ছেই, তো চেষ্টাগুলো তো হচ্ছে, একেবারে যে হচ্ছে না তা তো না, কিন্তু মানুষজনকে সচেতন করবে কারা? রোমেন, আপনি জানেন লকডাউনের প্রথম দিন, ভেরি ফার্স্ট ডে, 1 তারিখ, সেই দিন বিডি নিউজ 24 এ খবর আসলো, পত্রিকায় পড়লাম, বাবা আমাকে একটা কাজ দেন।
অসংখ্য মানুষ ঢাকা শহরে আছে যারা চা বিক্রেতা, যারা রিক্সা চালক, যারা ফল বিক্রি করে, সবজি বিক্রি করে, যারা দিন আনে দিন খায়, মানুষের বাসায় ছুটা কাজ করে, রিক্সা চালায়, সিএনজি চালায়, এই মানুষগুলো চলবে কি করে? আপনি কি জানেন এই মানুষগুলো চলবে কি করে? অবশ্যই সেটি প্রশ্ন। কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তাদের বয়স আপনার 18 থেকে 25-এর মধ্যে। রিক্সা কিন্তু চলছে, আপনি জানেন। 18 থেকে 25-এর মধ্যে তাদের অনেকের আয়ে তাদের পরিবারটা চলে। তারা দিন মজুরের কাজ করে। আজকে যদি তারা আয় না করে তারা কিন্তু কালকে চলতে পারবে না। আমরা যখন এই যে লকডাউন, শাটডাউন, কঠোর লকডাউনে বৃষ্টির মধ্যে ঘরে বসে খিচুড়ি রান্না করি, নেটফ্লিক্সে মুভি দেখি, হইচইয়ে নতুন কি মেগা সিরিয়াল আসছে ওটা দেখি, কিংবা আমি বসে বসে একটা কলাম লিখি, কিংবা আজকে টকশোতে কি বলবো সেটার জন্য রেডি হই, তখন কিন্তু তারা ভাতের চিন্তা করে। তখন ওই 18 বছরের ছেলেটা চিন্তা করে যে বাসায় তার অসুস্থ বাবা আছে, পঙ্গু বাবা আছে, মা আছে, 3টা ভাই বোন আছে, হয়তো কেউ কেউ স্কুলে যাচ্ছে, তাদের খরচটা, তাদের ভাতটা, তাদের কাপড়টা কিভাবে আসবে। তাদের অনেকে শহরে মুটে মজুরের কাজ করে, দিন আনি দিন খাই করে গ্রামেও কিছু কিছু টাকা পাঠায়। তারা কি করবে? আপনি দেখেছেন এই শাটডাউনের মধ্যে খবর এসছে যে হাটি বাটি যা আছে, তারা জমিয়ে যা ছিল সব বিক্রি করে দিয়ে গ্রামে ফিরে গেছে। এই যে মানুষগুলো যারা চলে গেছে তারা হয়তো আর কোনোদিনও ফিরে আসবে না। সেদিন দেখলাম ফেসবুকে, গণমাধ্যমে হয়তো এসছে, দুজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন কতগুলো চায়ের কেতলি সামনে নিয়ে আর চায়ের ফ্লাস্ক সামনে নিয়ে। ভাই, ওরা তো চা বিক্রি করে খায়, চুরি করে খায় না ভাই। আর খোলা জায়গা, খোলা রাস্তা, যেখানে হয়তো 1টা 2টা 5টা 10টা মানুষই হয়তো রাস্তায় নামে, জরুরি মেডিসিনের জন্য নামে, কেউ হয়তো কালকে থেকে ব্যাংক খুলবে, হয়তো ব্যাংকে যায়, তারা হয়তো অফ টাইমটায় বা ব্রেকে গিয়ে এক কাপ চা চাওয়ালার কাছে খাবে, 5 টাকা বা 10 টাকা, এইটুকুই তার আয়। আপনি তার কেতলিগুলো নিয়ে নিলেন, আপনি তার জীবনটাকে নিয়ে নিলেন। আপনি ছবিটা দেখেছেন যে একজন ছুটার কাজ করে মহিলা, তিনি 6 কিলোমিটার থেকে 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোথা থেকে মোহাম্মদপুর যান, আবার মোহাম্মদপুর থেকে ওই 8 কিলোমিটার পথ পাড়ি দেন। একটু তথ্য আমি দিতে চাই। আপনি যেহেতু ফেসবুকে দেখেছেন, সত্য মিথ্যা তো যাচাই করা সম্ভব নয়, যে পুলিশ চাওয়ালার ফ্লাশ কাটকে না, কেতলিগুলো এগুলো গণমাধ্যমে এসেছে। না, গণমাধ্যমে আজকে আমাদের কাছে তথ্য আছে যে 1 সপ্তাহ ধরে প্রতিদিন 5000 মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই চিত্রটাও কিন্তু আছে। আপনি কি জানেন, বিবিএস এর রিপোর্ট বলছে করোনার আগে 2019 সালের ডিসেম্বরের রিপোর্ট বলছে 8% শহুরে পরিবার যথেষ্ট পরিমাণে খাবার পায় না, 21% ঘরে পর্যাপ্ত খাবার নাই। এইটা বিবিএস এর পরিসংখ্যান। আপনি চাইলে আমি আরো দিব। তো সুতরাং মানুষের অবস্থা খারাপ হচ্ছে রোমেল। এবং এই যে আমরা নতুন খারাপ অবস্থার মানুষগুলোর জন্য বিএনপি কি করছে, কি উদ্যোগ আছে বিএনপি? আপনি তো মুস্তাহাব নিয়ে কথা বলছেন, ফরজটা নিয়ে আলাপ করেন। সরকার সর্বত্র সরকারের কঠোর নিয়ন্ত্রণের সমস্ত কিছু সরকার কি করছে? সরকার সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী বলছেন এই রিপোর্ট আমরা মানি না, সানেম পিপিআরসি ব্র্যাকের রিপোর্ট আমরা মানি না, সরকারি রিপোর্ট চাই। তাহলে আসেন সরকারি রিপোর্ট দেই। বিআইডিএস বলছে, সরকারি সংস্থা তো বিআইডিএস বলছে 2020 সালের জুন, এটা 2021 সালের জুলাই, অর্থাৎ 1 বছর 1 মাস আগের রিপোর্ট, 1,65,00,000 নতুন দরিদ্র যুক্ত হয়েছে। আমি জানতে চাই অর্থমন্ত্রী তাদের ব্যাপারে কি করেন? উনি তো লোটাস, উনি তো পদ্ম হয়ে গেছেন গোবর থেকে, উনি তো অনেক বড় জায়গায় চলে গেছেন, উনি এখন ভুলে গেছেন ওই মানুষগুলোর কথা, উনি এখন ভুলে যাচ্ছেন। বড় জায়গা বলতে যদি অর্থ মন্ত্রণালয় বলেন, তাহলে এর আগে থেকেই তো উনি লোটাস। না, তা তো বটেই, সেটাই তো বলছি, ওনার জীবনটাই তো লোটাস, উনি ওনার অরিজিনটা ভুলে গেছেন, ওই মানুষগুলোর কি অবস্থা উনি ভুলে গেছেন। সবচেয়ে দুঃখজনক ঘটনা কি, মানে ব্যক্তিগত পর্যায়ে যখন মানুষ আক্রমণটি করে, সারাদিন আপনারা আমাকে করেন ব্যক্তিগত আক্রমণ, সারাদিন করেন। না দাদা, বলুন, আবার বলতে দিব। ব্যক্তিগত আক্রমণ না, আমাকে জবাব দিতে হবে, উনি জবাব দেন নাই সংসদে। আচ্ছা দাদা বলুক। আপনি এতক্ষণ বলেছেন তো, তাও তৃপ্তি হয়নি। মানে এই হচ্ছে বিএনপি, আশ্চর্য। আমি আপনাকে একটা কথা বলি, বলতে তো হবে, বিএনপি বেশি বলবে অবশ্যই, সারাদিন বললেও কিন্তু তাদের বলা শেষ হবে না। এবং লোটাস কামালের পক্ষে আমার বলবার জন্য আমি এখানে বসি নাই। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন পাশ করেছেন, তার আগে তিনি কি কষ্ট করে লেখাপড়া করেছেন, এবং তিনি কিন্তু গোল্ড মেডেলিস্ট। অতএব ওই সাইফুর রহমানের মতন বলেননি যে মঙ্গা থাকা ভালো, মঙ্গা থাকলে সেটাই তো বলছিলাম, বৈদেশিক সাহায্য আমাকে বলতে দিচ্ছেন না। আপনি কিন্তু এই কথাটা অর্থমন্ত্রী বলেন, আমার কাছে কোনো তথ্য নেই, নতুন দরিদ্র আমি মানতে রাজি না। আপনি বলতে দেন, বলছে বিআইডিএস বলছে, তাহলে আপনি আবার দাদার শেষ হলে এই কথাটা আপনি আবারও এই মানুষগুলোকে প্রোভাইড করতে, এই কথাটা বলেন, আবারও বলবেন, আমরা আবারও শুনবো, যতবার বলবেন ততবার শুনবো। দাদা একটু বলুক। জি দাদা। রাষ্ট্রের দায়িত্ব অস্বীকার করার কোনো উপায় নাই। দাদা একটু বলুক।
জি, সে কথা কহে বিস্তার, মিছাতে কহে বিস্তার। আমার খুব দুঃখ লাগে, তিন প্রকারের মিথ্যা আছে, একটা মিথ্যা, একটা ডাহা মিথ্যা, একটা পরিসংখ্যান। যে সমস্ত পরিসংখ্যান বিএনপির মানুষগুলো উপস্থাপন দেয়, সব টকশোতে কে কোন এক কথা বলে সেগুলো তো মুখস্থ করে দর্শকরা জানে, অর্থাৎ সেটা নিয়ে আপনার আর বলা প্রয়োজন নাই। আপনি রবীন্দ্রনাথ নিয়ে আলাপ করেন। হ্যাঁ, তা তো করবোই। যে কবিতা শুনতে ঝড়ের আর্তনাদ শুনবে, আপনারা তো ঝড়ের আর্তনাদ শোনেন, কেন সেই কথা আমরা এখানে বলতে আসি। আমি এই যে স্বাস্থ্য ব্যবস্থাপনা গত 12 বছর যদি উন্নত না হয়, মাতৃমৃত্যু হার কি করে কমলো, শিশু মৃত্যু হার কি করে কমলো, গড় আয়ু কি করে বাড়লো। আজকের বাস্তবতা, সারা পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে ওই স্বীকৃতির জায়গাটি দিয়েছে। এমডিজি অর্জনে বাংলাদেশের নির্ধারিত সময়ের আগে বাংলাদেশ যে পূরণ করতে পেরেছে, সেটা এই সরকারের সক্ষমতা। আর বিএনপি এমন একটি আত্মহনমনস্ক দল, যেটা বাংলাদেশের কোনো বিজয়ে তারা উল্লসিত হয় না। যারা সমুদ্র সীমা বিজয় পর, যারা একবার বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আবার 12 ঘন্টা পরে তার প্রত্যাহার করে নেয়। অতএব এই বাস্তবতা করে জানা আছে। এবং গত সর্বশেষ 5 বছরের বিএনপি স্বাস্থ্য খাতে কি করেছে, আসেন শুধু ওই বিষয় নিয়ে আলাপ করি। আসেন না, শুরু করেন। কোন 5 বছরে? বিএনপির 5 বছরে, 2001 থেকে 2006। আওয়ামী লীগকে দেখলেন আমার এখন না হয়, বুঝছেন? আপনার কথা আমি আবারও শুনবো দাদা, একটু আপনার কথা আমি আবারও শুনবো। তার মানে আপনার কথা কোনোবারই শুনছেন না সে। জি, সেই জানি না, যাই হোক, এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বিএনপির আপনি গত এই 1.5 বছরে একমাত্র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের খোরশেদা ছাড়া কাউন্সিলর, নির্বাচিত কাউন্সিলর, তাকে ছাড়া আপনি মানুষের পাশে কাউকে দেখেছেন? ড্যাবের প্রত্যেকটা নেতা কর্মী লিখে রাখেন, নোট করেন। আপনার এই যে সংস্কৃতি, এই যে আপনি তাকে কলম দিলেন, আপনি বুঝতে পেরেছেন যে সংকটটা কোথায়? সংকটটা মনোজগতে। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে কখনোই প্রাসঙ্গিকতা রাখতে পারেনি, যে কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন, কর্মী থেকে বিচ্ছিন্ন, সমর্থক থেকে বিচ্ছিন্ন, যে কারণে তারা ওই বারবার একই প্রসঙ্গ আনে, একই কথা বলেন। আর মিডিয়া যদি না থাকতো, আপনাদের মিডিয়া যদি না থাকতো, তাহলে বিএনপি পুরোটাই অপ্রাসঙ্গিক হয়ে যেত। মিডিয়া বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। দাদা এবার একটু কি বলতে চাই আপা, শুনি তারপরে। বলেছেন মিথ্যা 3 রকমের, তার মধ্যে পরিসংখ্যান একটা। এই যে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, গড় আয়ু, এগুলোও কিন্তু পরিসংখ্যান। সুতরাং উনি বললে তাহা সত্য পরিসংখ্যান, আর বিরোধী দল থেকে আসলে উহা মিথ্যা পরিসংখ্যান। এটা এইসব ভাষা ওই আওয়ামী লীগের পক্ষেই বলা সম্ভব। করোনাকে সিরিয়াসলি নিয়েছে কি নেয় নাই, আসেন একটু ভারতের দিকে তাকাই। ভারতে যখন করোনার আগে, তখন বরাদ্দ ছিল 94,000 কোটি রুপি। সেকেন্ড ওয়েভ আসলো না ভারতে ভয়ঙ্কর, তার আগেই তো ফেব্রুয়ারিতে তারা বাজেট দিয়েছে। ফার্স্ট ওয়েভ দেখেই তারা বরাদ্দ বাড়িয়েছে 137%, অর্থাৎ 2.5 গুণ, এবং সেটা বেড়ে হয়েছে 2,24,000 কোটি। কিন্তু আপা, বরাদ্দটাকে আসল নাকি বরাদ্দটার সুষ্ঠু ব্যবস্থা? হ্যাঁ, সেটাকে আসছি। আর আমরা বাড়িয়েছে, যেখানে তারা বাড়িয়েছে 137% নোমেল, আমরা বাড়িয়েছে মাত্র 4%। সম্পূরক বাজেটে আরো কিছু বরাদ্দ যুক্ত হয়েছে, হওয়ার পরে গত অর্থ বছরের সম্পূরক বাজেটের সাথে যদি আপনি এই নতুন অর্থ বছরের বাজেটের তুলনা করেন, আপনি দেখবেন মাত্র 4% বেড়েছে, আর ভারতে 137%। এখন আসেন যে যেটা বরাদ্দ হয়েছে সেটাও আমরা ঠিক জায়গায় আমাদের রাষ্ট্র, আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার ব্যবহার করতে পারছে কিনা, সেটাও পারছে না। যদি পারতো, তাহলে বগুড়া বলেন, সাতক্ষীরা বলেন, নাটোর বলেন, চাঁপাইনবাবগঞ্জ বলেন, অর্থাৎ যেই জেলাগুলোতে সংক্রমণ অতি উচ্চ তো আসলে এখন সারা বাংলাদেশেই। আমরা তো প্রথমে যে রেড জোন গুলা দেখছিলাম, সেখানে দেখা গেছিল 40টা জেলাকে উচ্চ ঝুঁকির বলছে, 15টাকে বলা অতি উচ্চ ঝুঁকি 40টা, 15টা উচ্চ ঝুঁকি, আর বাকিগুলো নরমাল ঝুঁকি। এখন তো 64টা জেলার 64টার মধ্যেই অতি উচ্চ ঝুঁকি। এই অবস্থায় অক্সিজেন কি করে যায় না? এই অবস্থায় একটা আইসিইউ বেড নাই 50% এর উপরে বেশি জেলাতে। কথা বলছেন, এগুলো সুবিধা কি রাতারাতি নিশ্চিত করা সম্ভব? রাতারাতি নিশ্চিত করা সম্ভব না, কিন্তু আমি বলতে চাচ্ছি অগ্রগতিটা কতটুকু। 1.5 বছরে যদি মাত্র 10টা নতুন জেলায় যুক্ত হয় আইসিইউ, এবং সেটাও বলা হচ্ছে যে বেড সর্বস্ব, যেখানে অনেকগুলোতে যন্ত্র নাই, অনেকগুলোতে টেকনিশিয়ান নাই, অনেকগুলোতে আইসিইউ বেড চালানোর জন্য তো এক্সপার্ট লাগে, সেই এক্সপার্ট হ্যান্ড নাই, তখন তো প্রশ্ন আসে যে তাহলে এতগুলো বছর জগদ্দল পাথরের মতো যে আপনি বুকের উপর বসে আছেন, এই দেশের মানুষের নাভিশ্বাস উঠিয়ে দিচ্ছেন, আপনি করছেনটা কি? বাংলাদেশে তো করোনার চেয়েও ভয়ঙ্কর হয়েছে আওয়ামী লীগের শাসন এখন। আর দ্বিতীয় কথা, এই যে সাতক্ষীরায় যে ভয়াবহতা, সাতক্ষীরার থেকে স্বাস্থ্যমন্ত্রী ছিল না,
আফম রুহুল হক সাতক্ষীরার মানুষ না? উনি করেছেনটা কি? আমরা দেখি পশ্চিমা বিশ্বে একজন প্রধানমন্ত্রীকে শোকজ করা হয় তার নাস্তার বিলের জন্য, স্বাস্থ্যমন্ত্রী কিস করার জন্য তাকে স্বাস্থ্যমন্ত্রিত্ব থেকে সরে যেতে হয়। আর বাংলাদেশে পুরো ব্যর্থতা অস্বীকার, ডিনায়ালের মধ্যে যখন মন্ত্রীরা থাকেন, অর্থমন্ত্রী বলেন আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপহাস করেন সাংসদদেরকে, বলেন যে আপনারা তো চেয়ার এক একটা, আপনারা কি কাজ করেন? অর্থাৎ 350 জন এমপি কোনো কাজই করে না বলে স্বাস্থ্যমন্ত্রীর মনে হয়। আমার প্রশ্ন, আপনি কি কাজ করেন? আপনি যখন মাস্ক কেলেঙ্কারি, করোনার সার্টিফিকেট কেলেঙ্কারি, মিঠু সিন্ডিকেট, আপনার করোনার হাসপাতাল কেলেঙ্কারি, পরীক্ষা নিয়ে এই দুর্দিনে আপনারা যে নিরীক্ষককে নিয়োগ দিবেন, সেই নিরীক্ষক নিয়োগের মধ্যেও আপনারা বলতেছেন 1 কোটি এখন পাবেন, আরো পরে আরো দেব, এইরকম রিপোর্ট ছাপা হয় এবং সাংবাদিকের গলা চেপে ধরেন আপনি। স্বাস্থ্যমন্ত্রী তো দেন দেয়ার পদত্যাগ করা উচিত। যেই দিন রোজিনাকে ধরছে সেই দিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল, সেটা না দিয়ে উনি বলতেছে রোজিনা খামচি দিয়েছে। এই জাতের স্বাস্থ্যমন্ত্রী নিয়ে আমরা চলছি। বিএনপির ভাষায় ব্যত্যয় সব জায়গায়, সব জায়গায়। বাহ, জি। এবার একটু সুভাষ দা বলুন। আপনি আমাকে একটু বলতে দিন, এই যতটুকু সময় দেন না কেন, মুখরোচক কথা বলা কিন্তু খুব সহজ। রাজনৈতিক মঞ্চে নেতারা ব্যারিস্টার রুমিন ফারহানা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা দিলে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ জড়ো হবে, সেটাই বাস্তবতা। কিন্তু আপনি যখন যুক্তি তর্ক নিয়ে কথা বলবেন, তখন আপনাকে যুক্তি থাকতে হবে, তথ্য থাকতে হবে, পরিসংখ্যান থাকতে হবে। আমি আপনাকে বলতে দেন, বলতে দেন, বলতে দেন। বলুক, আপনি বলার সময় দাদা বলেননি, আপনি বলুন। ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ পরে আপনাকে ধন্যবাদ দিলাম। আপনি এই যে কথাগুলো এক টানা বলে যাচ্ছেন, আইসিইউর কথা নিয়ে বলছেন, সারা বাংলাদেশে যদি 64 জেলায় আইসিইউর কথা যদি আপনি বলেন, 30 জন করে ডাক্তার, নার্স এবং যদি টেকনোলজিস্ট সহ সহকারী সহ দিতে হয়, 30 জন করে প্রত্যেক জেলায় যদি প্রতি শিফটে দেওয়া লাগে, 2000 করে দেওয়া লাগবে। এবং সেই প্রক্রিয়া কিন্তু চলছে, আপনার সেই প্রক্রিয়ার ট্রেনিং চলছে। এমডি কোর্স সম্পূর্ণ করতে 5 বছর লাগে এমবিবিএস পাস করার পরে। এই যুক্তির কথাটা বিএনপির নেতারা তাদের যে বিএনপির যে স্বাস্থ্য বিষয়ক যে সংগঠন, যে চিকিৎসকদের সংগঠন, তাদের কাছ থেকে বুঝে নিলেই হয়, আমার কাছ থেকে বোঝার প্রয়োজন নাই। অতএব ব্যর্থতার কথা অনেক বলা যাবে। বাংলাদেশের যে কথা, যে মানুষগুলো বলেন যে কি হয়েছিল, এখন ভেঙে পড়েছে, বেহাল হয়ে গেছে, তার মানে কি আগে একটু ভালো ছিল? ভালো ছিল না। গত 12 বছরে অগ্রগতির জায়গা হয়েছে। সারা পৃথিবীর মধ্যে, এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিউরো সায়েন্সের হসপিটাল হয়েছে কিন্তু আগারগাঁয়ে, কেউ কল্পনাও করেনি। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের সময়কালে প্রত্যাশার মাত্রাটা জনগণের কাছে খুব বড় আকারে উপস্থাপিত হয়েছে। যেই দেশ 32তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যেতে পারে, যেই দেশ 57তম দেশ স্যাটেলাইটে তার পাঠাতে পারে, স্যাটেলাইট পাঠাতে পারে তার সক্ষমতায়, সেই দেশের কাছে প্রত্যাশা মানুষের কাছে কিন্তু বেশি, সেই সরকারের কাছে বেশি, আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু সেই ব্যর্থতার যে ব্যাপারটি, আপনি সমষ্টিকভাবে যে বিষয়গুলো এসেছে, যে আবর্জনাগুলো এসেছে, আপনি থানা হেলথ কমপ্লেক্স কখন কি করেছেন? বরং তো কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনা তৈরি করেছে। শেষ করছি আমি, আপনি আমার সময় উতলা হয়ে যান। কমিউনিটি ক্লিনিক যখন বাংলাদেশে হয়েছিল, তখন সেই কমিউনিটি ক্লিনিক ধ্বংস করেছে বিএনপি। মোকাবেলার জন্য আমরা সবাই একত্রে কাজ করবো, সেটি আশা শেষ করতে হচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে বেশি সময় শুনতে পারেনি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে